সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। 12 সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠের দান শুরু। এইচএসসি, এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন, বাকিদের সপ্তাহে একদিন। মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরায় মাইক্রোবাসের সাথে ট্রেনের ধাক্কা, মাইক্রোবাসের 2 যাত্রী নিহত, আহত 6। এয়ার বাবল চুক্তির আওতায় 5 মাস পর বাংলাদেশ ভারত ফ্লাইট চালু। বাংলাদেশে ফিরলে 14 দিনের হোম কোয়ারেন্টিন। ভারত গেলে মানতে হবে সে দেশের সরকার ও সিভিল এভিয়েশনের নিয়ম। সিলেটে 7 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী করোনার গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। প্রথম ডোজে কেন্দ্র থেকে নিতে হবে দ্বিতীয় ডোজ। দেশে করোনায় আরও 70 জনের প্রাণহানি, আক্রান্ত শনাক্ত প্রায় 2500। সিলেটে করোনা শনাক্তের হার নেমেছে 10% নিচে, 24 ঘন্টায় আরও 6 জনের প্রাণহানি। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী 12 সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। রোববার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বিকেল 3টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেন, 12 সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষামন্ত্রী বলেন, মাস্ক ছাড়া কেউ শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারবেন না। শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে মাস্ক পরতে হবে। একেবারে কম বয়সী যারা, তাদের কোনো সংকট হচ্ছে কিনা তা শিক্ষকদের খেয়াল রাখতে হবে। 2021 এবং 2022 সালে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তারা প্রতিদিন ক্লাস করবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকে 5ম শ্রেণী প্রতিদিন ক্লাস করবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস এবং মাধ্যমিকে 6ষ্ঠ, 7ম, 9ম শ্রেণীর ক্লাস হবে সপ্তাহে একদিন। দীপুমণি বলেন, শুরুতে 4 ঘন্টা করে ক্লাস হবে, পর্যায়ক্রমে সব শ্রেণীর ক্লাসের সময় বাড়ানো হবে। মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা এলাকায় রোববার দুপুরে মাইক্রোবাসের সাথে ট্রেনের ধাক্কায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ফরিদ মিয়া ও শিশু আফিফ সিলেট নগরীর লুহারপাড়ার কাজী জালাল উদ্দিন 12/1 নম্বর বাসার বাসিন্দা। দুর্ঘটনায় আরও 6 জন আহত হয়েছেন। সিলেট নগরীর লুহারপাড়া থেকে 2টি মাইক্রোবাস যুগে এক আত্মীয়ের বিয়েতে অংশ নিতে কুলাউড়া উপজেলার ভাটেরার হোসেনপুর যাচ্ছিলেন একই পরিবারের কয়েকজন সদস্য। রোববার দুপুর 12টার দিকে হোসেনপুর নামক স্থানে একটি মাইক্রোবাস রেল ক্রসিং অতিক্রম করাকালে সিলেটগামী একটি আন্তনগর ট্রেন মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ফরিদ মিয়া ও আফিফ ঘটনাস্থলেই মারা যান। পরে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার পর সিলেটের পথে রেল যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ থাকলেও 2 ঘন্টার পর তা ফের সচল হয়। যারা অ্যাক্সিডেন্ট করছে এরা হচ্ছে আমার মামার শ্বশুরের ফ্যামিলি। মামার শ্বশুর 2 জনই ছিলেন এবং তার ফ্যামিলি, এবং আমরা আগের গাড়িতে ছিলাম, একটা বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলাম। যাওয়ার সময় এই ট্রেন ক্রসিংয়ে আমাদের গাড়িটা ফাঁড়ি দিয়ে দিছে। ঠিক পরবর্তীতে তারা যখন পাড়ি দিতে যাচ্ছে তখনই ট্রেনের সাথে ধাক্কাটা লাগে। এয়ার বাবল চুক্তির আওতায় প্রায় 5 মাস পর বাংলাদেশ ভারত ফ্লাইট চালু হয়েছে। রোববার সকাল 10:30টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের চেন্নাই ফ্লাইট দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই ফ্লাইট চলাচল। এ সময় ঢাকা শাহজালাল রহমতুল্লাহ আলাহের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 135 জন যাত্রী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS 205 ফ্লাইটটি চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একই দিন ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতা এবং ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট কলকাতা থেকে ঢাকায় আসে। 3টি ফ্লাইট ফিরতি যাত্রী বহন করে ফের নিজ নিজ দেশে ফিরেছে। এর আগে শনিবার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয়।
সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাফিদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের যাত্রীর ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা সরকারি কেন্দ্র থেকে সম্পন্ন করতে হবে। দুই দেশের নিয়ম অনুসারে যাত্রীরা কোয়ারেন্টিনে থাকবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রোববার থেকে ঢাকা কলকাতা রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু করেছে। এরপর ৭ই সেপ্টেম্বর থেকে ঢাকা কলকাতা রুটে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া ঢাকা দিল্লি রুটে বিমানের ফ্লাইট চালু হবে ৮ই সেপ্টেম্বর। সপ্তাহে রোববার ও বুধবার দুটি ফ্লাইট পরিচালনা করা হবে এ রুটে। করোনা মহামারীর মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় বিমান চলাচল শুরু হয়েছিল। মহামারীতে ভারত বিপর্যস্ত হয়ে পড়লে চলতি বছরের এপ্রিলে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। দুই দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে ৪ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেয় বেবিচক। এর আগে গত ২৮শে আগস্ট বেবিচককে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট শুরুর প্রস্তাব দেওয়া হয়। প্রস্তুতির অভাবে সেই দিন প্লেন চলাচল শুরু করতে পারেনি বাংলাদেশ। ৪ সেপ্টেম্বর বাংলাদেশ আবারও দেশটিকে চিঠি পাঠায়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ভারত থেকে যাত্রীরা বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্য ভিসা নিয়ে ভারতে যাওয়া যাবে। ভারত যাত্রায় বাংলাদেশি যাত্রীদের ভারত সরকার ও সিভিল এভিয়েশনের সব বিধিনিষেধ মানতে হবে। এয়ার বাবল চুক্তির আওতায় ভারত তাদের ৩টি এয়ারলাইন্সকে বাংলাদেশে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এদের মধ্যে স্পাইস জেট ৩টি, ইন্ডিগো ২টি ও এয়ার ইন্ডিয়া ২টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। দেশে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ শুরুর পর চলতি বছরের ১৪ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয় সব আন্তর্জাতিক ফ্লাইট। ১৬ দিন বন্ধ থাকার পর ১ মে থেকে ১২টি দেশ ছাড়া অন্যদের সঙ্গে আকাশপথ খুলে দেওয়া হয়। এই ১২টি দেশের মধ্যে ছিল ভারতও। সিলেট নগরীতে শুরু হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ গণটিকাদান কার্যক্রম। গণটিকার তথ্যটি জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। ডক্টর জাহিদে জানান, প্রথমবার নগরীর যেসব কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছিল সেসব কেন্দ্রে দ্বিতীয়বারও ভ্যাকসিন প্রদান করা হবে। তিনি বলেন, টিকা গ্রহণের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকবে। যেমন আগেরবার ৩ দিনের মধ্যে প্রথম দিন যে ব্যক্তি যে কেন্দ্রে টিকা নিয়েছিলেন, এবারও প্রথম দিন সেই কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি টিকার দ্বিতীয় ডোজ নেবেন। দ্বিতীয় দিন প্রথম ডোজ নিয়ে থাকলে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন নিলে তৃতীয় দিন দ্বিতীয় ডোজ নিতে হবে। এতে কোনো বিশৃঙ্খলা করা বা ধারাবাহিকতার ব্যত্যয় ঘটানো যাবে না। গত আগস্ট মাসের ৭, ৮ ও ৯ তারিখ সিলেটে পরিচালিত হয় প্রথম দফা গণটিকাদান কার্যক্রম। ৭ই আগস্ট সকাল ৯টায় সিলেটে গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। নগরীর চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নগরীর ২৭টি ওয়ার্ডে ৩টি করে ৮১টি কেন্দ্রে ৭, ৮ ও ৯ আগস্ট পরিচালিত হয় গণটিকাদান কার্যক্রম। এবারও একই কেন্দ্রগুলোতে প্রয়োগ করা হবে ভ্যাকসিন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬,৫৬৩ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২,৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,১৪,৪৫৬ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫,০৬০ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪,৫১,০৬৩ জন। গত ২৪ ঘন্টায় ২৪,৮১৯ জনের নমুনা সংগ্রহ করা হয় আর ২৫,১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯.৬৬%। আর এ পর্যন্ত মোট ৯০,৬৪,০১৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬.৭১%।
গত ২৪ ঘন্টায় যে ৭০ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩০ জন এবং পুরুষ ৪০ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩১ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২০ জন মারা গেছেন। রাজশাহীতে ৩, খুলনা ৩, বরিশালে ২, সিলেটে ৬ ও রংপুরে ৪ জন মারা গেছেন। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে করোনা ভাইরাসে সংক্রমণের হার ১০% নিচে নেমে এসেছে। সর্বশেষে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ছিল ৯.৭৯%। এ সময়ে মারা গেছেন আরও ৬ জন। রোববার দুপুরে সিলেটের স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে সিলেটে ৬ জন মারা গেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন সহ সবাই সিলেট জেলাতেই মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ১,০৯৭ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৪ জন সহ সিলেট জেলাতেই মারা গেছেন ৯০৬ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে করোনা আক্রান্ত ৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১৭ জন সহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৬৮ জন। এছাড়া সুনামগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১৫ জন ও হবিগঞ্জের ৬ জন রয়েছেন। ৯৭০ জনের নমুনা পরীক্ষায় তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৯.৭৯%। দীর্ঘ ১১৫ দিন পর সিলেটের শনাক্তের হার ১০%-এর নিচে নেমে আসে গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যবর্তী ২৪ ঘন্টা সময়ে। এরপর আজ আবারও শনাক্তের হার ১০-এর নিচে নামল। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৩,৩৯১ জন। এর মধ্যে ৩২,৯০০ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬,১৪৩ জন, মৌলভীবাজারের ৭,৮৩৭ জন ও হবিগঞ্জের ৬,৫১১ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ৪৫,১২৭ জনই সুস্থ হয়ে উঠেছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫৮ জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ২১৭ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।